আজকে আমাদের টপিকটা কি? প্রভাবক, প্রভাবকের প্রকারভেদ এবং এদের ক্রিয়াকৌশল। এবং সেটা পরীক্ষায় মোটামুটি আসে ক, খ, এমসিকিউ, বোর্ড এবং অ্যাডমিশনে আসে। এর বাইরে এটা আমার গতে মাঝে মাঝে আসতে পারে, খুব বেশি আসে এমন না, মাঝে মাঝে আসতে পারে। কথা বুঝতে পারছো? এ হচ্ছে আমাদের আজকের পড়ার টপিক। তো প্রভাবক বলতে আমরা কি বুঝি? প্রভাবক বলতে আমরা কি বুঝি? প্রভাবক কাকে বলে বলো দেখি? বিক্রিয়ার গতি এই যে বৃদ্ধি করে, না এটা বলা যাবে না। প্রভাবকটা বৃদ্ধি বা হ্রাস দুটাই করতে পারে। কথা বুঝতে পারছো? তো আমার সাথে সাথে লেখো, যেসব রাসায়নিক পদার্থ, যে সকল রাসায়নিক পদার্থ, যে সকল রাসায়নিক পদার্থ বিক্রিয়কের সাথে উপস্থিত থেকে, বিক্রিয়কের সাথে উপস্থিত থেকে বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে, থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি, রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে। এখনো শেষ হয় না কিন্তু, বুঝতে পারছো? বৃদ্ধি বা হ্রাস করে এবং এবং বিক্রিয়া শেষে গঠন ও ভরে অপরিবর্তিত থাকে। গঠন ও ভরে অপরিবর্তিত থাকে, তাদের প্রভাবক বলা হয়। তার মানে আমার দুটো ঘটনা ঘটতে হবে। সে বিক্রিয়ার গতিকে প্রভাবিত করবে। প্রভাবিত করা মানে বিক্রিয়ার গতি বাড়াইতেও পারে, কমাতেও পারে। আর একটা হচ্ছে বিক্রিয়া শেষে তার যে আদি অবস্থা ছিল, আমি তখন যাই দিয়েছিলাম, যদি সেটা সে ওই রকম অবস্থা বজায় রাখতে পারে, তখন তাকে বলবো আমি প্রভাবক। কথা বুঝতে পেরেছ? মনে করো এক্সাম্পল আমরা যেটা ইউজ করি, CH2 ডবল বন্ড CH2 প্লাস H2। এখানে 180 ডিগ্রি তাপমাত্রা আমরা জানি। আর কি ইউজ করছি আমরা? আর কি ইউজ করতাম মনে আছে? আর ইউজ করতাম হচ্ছে নিকেল ইউজ করতাম। এখানে নিকেলটা হচ্ছে আমার একটা প্রভাবক। সে বিক্রিয়া শেষে নিকেল হিসেবে থাকবে। সে কোনো বিক্রিয়াতে অংশগ্রহণ করলেও বা বিক্রিয়ার সাথে যুক্ত হলেও সে বিক্রিয়া শেষে আবার নিকেলেই ফিরে আসবে। এটা কেন ফিরে আসবে আমরা যখন ক্রিয়াকৌশল পড়বো তখন দেখবো। এ হচ্ছে আমার প্রভাবক। এখন সে প্রভাবকের ক্ষেত্রে তোমাকে দুটো নোট মনে রাখো। সেটা হচ্ছে নোট নাম্বার 1, প্রভাবক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি, প্রভাবক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি হ্রাস করতে পারে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সাম্যাবস্থায় প্রভাবক কোনো ভূমিকা রাখে না। এই দুটো অ্যাজ এমসিকিউ, খুব ভালো একটা এমসিকিউ। আমি একটা কেন বললাম, ধরো প্রশ্ন আসছে নিচের কোনটি বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি হ্রাস করে? তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, প্রভাবক। কি অ্যান্সার দিবা? প্রভাবক। কেন বলছি? কারণ সক্রিয়ণ শক্তি জিনিসটা একটা ফিক্সড মান, এই মানটা চেঞ্জ হয় না। যখন আমার একটা বিক্রিয়া আমি লিখি A+B/C, এই বিক্রিয়ার জন্য সক্রিয়ণ শক্তির মানটা ফিক্সড। বাট প্রভাবক ইউজ করার ক্ষেত্রে যেটা হয়, প্রভাবক ইউজ করে সে প্রভাবক এমন একটা রাস্তা খুঁজে বের করে যে রাস্তা দিয়ে আমি আগাইলে বা রাস্তা দিয়ে বিক্রিয়া করলে আমার শক্তি খরচ কম হবে। তো সে রাস্তা খুঁজে বের করার জন্য আমরা লিখি বা বলি যে প্রভাবক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তিকে হ্রাস করে। টেকনিক্যালি যদি বিক্রিয়াটা ওই দিকেই আগাইতো, ওই রাস্তা দিয়ে যেত, তাহলে আমার শক্তির কোনো হ্রাস বৃদ্ধি ঘটতো না। বাট যেহেতু প্রভাবক নতুন একটা রাস্তা চুজ করে, অন্য রাস্তা খুঁজে বের করে, এই কারণে বলতে পারি যে প্রভাবক বিক্রিয়ার
সক্রিয় শক্তিকে হ্রাস করতে পারে। এটা এমসিকিউর জন্য বেশ ভালো একটা পয়েন্ট, মনে রাখতে পারো। এর বাইরে আমাদের বইতে আরও মোটামুটি 6 বা 7টা পয়েন্ট দেওয়া আছে, আরও তোমার মোটামুটি 6-7টা পয়েন্ট দেওয়া আছে। আমি চাই এইগুলো তোমরা একটু এমসিকিউর জন্য পড়তে পারো। আমি একটু একবার রিডিং পড়ে যাচ্ছি, এগুলা রিডিং পড়ারই বিষয়, এগুলো আসলে লিখে রাখার বিষয় না। তারপরে আমি বলে দিই, উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে পরিবর্তন করতে পারে না, বা আমরা লেখার সাম্যাবস্থার ক্ষেত্রে। নাম্বার 4-এ আসতে পারো যে প্রভাবকের কার্যকারিতা সুনির্দিষ্ট, এই বিক্রিয়ার জন্য এই কাজ, এই বিক্রিয়ার জন্য ওই কাজ, এই মানটা ফিক্সড, বা এই কাজের ধারাটা ফিক্সড। তুমি চাইলে একটা প্রভাবক অন্য বিক্রিয়াতে কাজে লাগাতে পারবে না, যে বিক্রিয়ার প্রভাবক যে বিক্রিয়ার জন্য সেই বিক্রিয়ায় কাজে লাগাতে হবে। নাম্বার 5-এ আছে তোমার হচ্ছে বিক্রিয়া শেষে প্রভাবকের গঠন বা ভরে কোনো পরিবর্তন হয় না। আমরা এটা অলরেডি বলে ফেলছি, তুমি যেভাবে বিক্রিয়া শুরু করেছো বিক্রিয়া শেষে তাকে সেভাবে পাবা। নাম্বার 6-এ আসো, বিক্রিয়ার প্রভাবক ইউজ করলে বিক্রিয়ার কাঙ্ক্ষিত মানের গতিবেগ বৃদ্ধি বা হ্রাস করতে পারে অ্যাজ ইউজুয়াল। আর 7 নম্বর ক্ষেত্রে আমার ওই যে বললাম যে একটা বিকল্প রাস্তা তৈরি করে সক্রিয় শক্তি হ্রাস করতে পারে। আলটিমেটলি এগুলোকে ভেঙে চুরে দেওয়া হয়েছে, বাট এই দুটো পয়েন্ট মোটামুটি আমার ভালো করে পড়তে হবে। সো এগুলো আমার প্রভাবকের প্রথম ইনিশিয়াল কথাবার্তা বা সংজ্ঞা। এখন আসা প্রকারভেদ, কি দেখবো এখন আমরা? প্রভাবকের প্রকারভেদ। প্রকারভেদ, প্রভাবক হচ্ছে আমার কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার, ঠিক আছে, 4 প্রকার। 1 নম্বরে আসা হচ্ছে আমার ধনাত্মক প্রভাবক। ধনাত্মক প্রভাবক কি বুঝতেছো এখানে তুমি এই নাম শুনে? কি বুঝতেছো? ঘুম পাচ্ছ স্যার? ধনাত্মক প্রভাবক নাম শুনে কি মনে হচ্ছে? গতি বাড়াবে, স্বাভাবিক। ধনাত্মক মানে গতি বৃদ্ধি করবে, এটাই লিখবা। যে সব প্রভাবক কোনো রাসায়নিক বিক্রিয়ার, যে সব প্রভাবক, লেখো এটা আমি আর লিখবো না, যে সব প্রভাবক কোনো রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে বৃদ্ধি করে, যে সব প্রভাবক কোনো রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে আরও বৃদ্ধি করে। দেখছো, যে সকল প্রভাবক কোনো রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে আরও বৃদ্ধি করে এদেরকে বলা হয় ধনাত্মক প্রভাবক। কি বলা হয়? ধনাত্মক প্রভাবক। মানে যেটা হওয়ার কথা, যে গতি তার থেকে আরও বেশি গতি সে প্রাপ্ত হবে, তখন থেকে বলছি আমি ধনাত্মক প্রভাবক। কি বলছি? ধনাত্মক প্রভাবক। তো আমি একটু উপরে লিখছি, স্বাভাবিক গতিকে আরও বৃদ্ধি করে। ধরো ফর এক্সাম্পল তো ওর লিখছি একটা, আমি এটাও লিখতে পারি, SO2 + O2 দিয়ে প্লাটিনাম SO3, সামনে দিলাম 2, সামনে দিলাম 2। এই বিক্রিয়াটা আমরা দেখে আসছি, আই থিঙ্ক সো, দেখে আসার কথা ছিল। সালফার ডাইঅক্সাইড, অক্সিজেন, সালফার ট্রাইঅক্সাইড, এখানে প্রভাবক কি? প্লাটিনাম। বুঝতে পারছো? আচ্ছা, অথবা আমার বইয়ে দেওয়া আছে KClO4, এর নাম জানো? O3, KClO3 এর নাম জানো? দেওয়া আছে KClO3, এর নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। কি নাম? পটাশিয়াম ক্লোরেট। তো এই বিক্রিয়াতে যে আমি তাপ দেই উৎপন্ন হবে KCl প্লাস অক্সিজেন। তো এই বিক্রিয়া যদি আমি ইউজ করি, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এটা একটা প্রভাবক হিসেবে কাজ করতে পারে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, এই বিক্রিয়াটা মনে রাখো, এই বিক্রিয়াটার কাজ আছে, এই বিক্রিয়া বেশ কিছু জায়গায় কাজে লাগবে তোমাদের। একটা স্টোকিওমেট্রি প্রশ্ন বলে দেই, এই বিক্রিয়াতে আসলে কত গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়, কত গ্রাম থেকে কত গ্রাম, এই জিনিসটা মনে রাখতে পারো। একটা ছোট হোমওয়ার্ক নিয়ে নাও, যদি এটা এই অধ্যায়ের প্রশ্ন না, তারপর বলে দিচ্ছি আর কি। ধরো তোমাকে আমি 10 গ্রাম KClO3 দিলাম, তুমি কত গ্রাম O2 গ্যাস পাবা? কত গ্রাম O2 গ্যাস পাবে? তুমি বাসায় ট্রাই করে দেখো। আমি আর বেশি বলবো না, সহজ, ম্যাথটা সহজ, কিন্তু এই জিনিসটা জানতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, এখানে প্লাটিনাম আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কি? আমার ধনাত্মক প্রভাবক। কি বললাম? প্রভাবক। আর এই ঘটনাকে কি বলা হচ্ছে? ধনাত্মক প্রভাবন। ধনাত্মক প্রভাবন। ওকে, নাম্বার 2 কি আসবে? অবশ্যই ঋণাত্মক প্রভাবক। ঋণাত্মক প্রভাবক কি আসবে? ঋণাত্মক প্রভাবক। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি লিখবা? আগের সংজ্ঞা যা লিখেছ ঠিক তার অপোজিট লিখতে হবে। স্বাভাবিক গতিকে আরও হ্রাস করে তাকে বলা হয় ঋণাত্মক প্রভাবক। যে সকল প্রভাবক কোনো রাসায়নিক বিক্রিয়ার
স্বাভাবিক গতিকে আরও হ্রাস করে তাকে বলা হয় ঋণাত্মক প্রভাবক। ফর এক্সাম্পল কী লিখতে পারি আমি? ফর এক্সাম্পল লিখতে পারি H2O2, এর নাম কি? কি নাম এটার? হাইড্রোজেন পারক্সাইড। কি নাম? হাইড্রোজেন পারক্সাইড। এটা তো সহজ ছিল, এত কঠিন কি ছিল এটা? এটা কি H2O2? কি এটা? হ্যাঁ, তাপ দাও, উৎপন্ন হবে পানি আর হচ্ছে গিয়ে অক্সিজেন। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, মানে যেটা হওয়ার। যদি আমি এই বিক্রিয়াতে আমি ব্যবহার করি ফসফরিক অ্যাসিড H3PO4, তাহলেও আমি বিক্রিয়া একই রকম, মানে বিক্রিয়াতে উৎপাদ হয়তো সেম পাবো, কিন্তু এটা হবে ধীর গতির। কি হবে? ধীর গতির হবে। তো এই ঘটনাকে বলছি আমি ঋণাত্মক প্রভাবন। ঋণাত্মক প্রভাবন। ক্লিয়ার? এই হলো আমার দুটা প্রকারভেদ। আরও আছে, আরও লিখবো আমরা, তো আগে এই দুটো লিখো। সংজ্ঞাটা সব সংজ্ঞা সহকারে লিখে রাখো, পরীক্ষার সংজ্ঞাগুলো চলে আসে। নাম্বার 3, অটো বা স্বপ্রভাবক। অটো বা স্বপ্রভাবক। অটো বা স্বপ্রভাবক, এটার নাম শুনে কি মনে হচ্ছে? নিজে নিজেই প্রভাবন করবে, ব্যাপারটা ওরকমই কিছুটা। তবে এরকম কি, কোনো একটা বিক্রিয়াতে হয়তো এমন কিছু উৎপাদ উৎপন্ন হলো যে উৎপাদ উৎপন্ন হয়ে বিক্রিয়ার হারকে প্রভাবিত করছে। কথা বুঝতে পারছো? মানে নর্মালি বিক্রিয়াটা হয়তো 1 সেকেন্ডে এতটুকু হতো, বাট যখন একটা উৎপাদ উৎপন্ন হলো যে সে উৎপাদ নিজে একটা প্রভাবক, তখন সে উৎপাদ ওই বিক্রিয়াকে প্রভাবিত করা শুরু করলো, বিক্রিয়ার হার আরও বেড়ে গেল। সো এরকম ক্ষেত্রে একে বলে আমি বা অটো প্রভাবক। লেখো। অবশ্যই বাড়বে, এটা কমার সুযোগ নাই। মানে যত সেকেন্ড যাবে তত বেশি বিক্রিয়ার হার বাড়বে। মানে চেইন রিয়াকশন তো বলতে পারো, মানে আরও ফাস্ট হবে রিয়াকশানটা। প্রতি সেকেন্ডে বা প্রতি সময় পরপর যেহেতু উৎপাদ উৎপন্ন হচ্ছে এবং উৎপাদ নিজে একটা প্রভাবক, এক্ষেত্রে বিক্রিয়ার গতিবেগ প্রতি সেকেন্ডে আরও বেশি বৃদ্ধি পাবে, যা পাচ্ছিল বেশি বৃদ্ধি পাবে। কথা বুঝতে পারছো? সংজ্ঞা লেখো। কোনো রাসায়নিক বিক্রিয়ায়, দেখো, কোনো রাসায়নিক বিক্রিয়ায়, দেখছো, কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের একটি, কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের একটি নিজেই প্রভাবকের ভূমিকা পালন করে এবং বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে, তখন তাকে বলা হয় অটো বা স্বপ্রভাবক। 2KMnO4 + 5H2C2O4 + 8H2SO4 উৎপন্ন হবে ম্যাঙ্গানিজ সালফেট প্লাস 10CO2 প্লাস 8টা পানি আর হচ্ছে কি K2SO4। হ্যাঁ, এবং বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে, বিক্রিয়ার গতি বৃদ্ধি করে বা বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে, তখন তাকে বলা হয় অটো প্রভাবক। দেখো এখানে এই বিক্রিয়াতে আমি কোনো প্রভাবক ইউজ করি নাই বা করছি না,
তাহলে এখানে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমি ডিপেন্ড করছি উৎপাদের উপর। এখানে যে ম্যাঙ্গানিজ সালফেট দেখতে পাচ্ছ, এখানকার ম্যাঙ্গানিজ 2+ Mn যে 2+ আয়নটা, এই আয়নটা কাজ করে প্রভাবক হিসেবে। তাহলে বলতে পারি যখন আমার উৎপন্ন হলো ম্যাঙ্গানিজ সালফেট বা ম্যাঙ্গানিজ 2+, এ নিজে বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করা শুরু করছে। তাহলে প্রতি সেকেন্ডে বিক্রিয়ার গতি আরও বৃদ্ধি পাবে, কেননা আমার এখানে ম্যাঙ্গানিজ 2+ বা ম্যাঙ্গানিজ সালফেট উৎপন্ন হচ্ছে। তো এক্ষেত্রে সে উৎপাদ নিজে বিক্রিয়ার গতি বৃদ্ধি করছে, ফলে এটাকে বলছি আমি অটো বা স্বপ্রভাবক। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ, এটা বড় বিক্রিয়া, বাট একবার দুইবার দেখলে মুখস্থ হয়ে যাবে। এই বিক্রিয়া মুখস্থ হয়ে যাবে আলটিমেট, চিন্তা করো না। বিক্রিয়া আমাদের কয়েকশোবার পড়তে হবে। হ্যাঁ, এই বিক্রিয়া আমরা কয়েকশোবার লিখবো, সমস্যা নাই। লিটারেলি তুমি এই বিক্রিয়া কয়েকশোবার লিখবা। এটা জন্মজন্য বিক্রিয়া, যেটা আমার ব্যালেন্স করতে হয়। হ্যাঁ, এত বড় বিক্রিয়া তুমি লিখবে এবং সেটাকে বললাম না মুখস্থ হয়ে যাবে, আর দুদিন পরে দেখবো মুখস্থ হয়ে গেছে। নাম্বার 4, আবিষ্ট প্রভাবক। নাম্বার 4 হচ্ছে কি? আবিষ্ট প্রভাবক। আবিষ্ট নাম শুনছো? আবিষ্ট শুনেছ? আবিষ্ট হচ্ছে কি সরাসরি স্পর্শ না করে প্রভাবিত করা আর কি। এটা ফিজিক্সের মধ্যে একটা অংশ আছে। হ্যাঁ, কি 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 ম্যাঙ্গানিজ সালফেটের Mn2+ যে আয়নটা, এটা কাজ করে প্রভাবক হিসাবে, এটা বলেছি। ম্যাঙ্গানিজ সালফেটের যে Mn2+ আয়নটা আছে, ওই আয়নটা মূলত কাজ করে প্রভাবক হিসাবে। কথা বুঝতে পারছো? আবিষ্ট প্রভাবক কি? এই শোনো, আবিষ্ট হচ্ছে স্পর্শ না করে তুমি যদি কাউকে চার্জিত করতে পারো বা প্রভাবিত করতে পারো, তখন আবিষ্ট বলা হয়। দুটো বিক্রিয়ক মনে করো A+B উৎপন্ন করতেছে, মনে করো X। তাহলে A+B বিক্রিয়া করতেছে না? আচ্ছা, X না, আমি এখানে ক্রস হয়ে যাচ্ছে, আমি এখানে ধরো M দিলাম। আর A+C কোনো বিক্রিয়া করছে না, কোনো বিক্রিয়া নাই, কোনো বিক্রিয়া করে না। তাহলে এখানে AB কি? দুটো বিক্রিয়ক। AC ভিন্ন একটা বিক্রিয়ক, কথার কথা, তাই না? বাট যদি এখন আমি এই B এর সাথে C এর সাথে A একসঙ্গে যুক্ত করাই, কি করালাম? B এর সঙ্গে C একসঙ্গে যুক্ত করালাম, তখন আমার এখানে একটা বিক্রিয়া হচ্ছে, মনে করো D+E উৎপন্ন হচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে এ হচ্ছে একটা কমন বিক্রিয়ক, এ কি কমন বিক্রিয়ক, আর বি হচ্ছে আর একটা অন্য বিক্রিয়ক। ওই নর্মালি যখন A+C বিক্রিয়া করছে না, বাট বি এর উপস্থিতিতে, বি এর প্রেজেন্সে আবার ARC বিক্রিয়া করছে। কথা বুঝতে পারছো? তাহলে এখানে বি হচ্ছে এখানে কি একটা আবিষ্ট প্রভাবক। বি নিজেও বিক্রিয়া করছে এবং অন্যকেও বিক্রিয়া করতে উদ্বুদ্ধ করছে। কথা বুঝতে পারছো? বি নিজেও বিক্রিয়া করছে এবং অন্যকেও বিক্রিয়া করতে উদ্বুদ্ধ করছে। তোমাদের ক্ষেত্রে জিনিসটা ভালোই ঘটে। হয়তো 2 ফ্রেন্ড বসে আসো বা 2 জন বসে আসো, বাইরে যাওয়ার প্ল্যান নাই, বসে আসো, তৃতীয় একজন এসে তোমাদেরকে ফুসলায় বাইরে নিয়ে চলে গেল। হ্যাঁ, সেও বাইরে গেল এবং তোমাদেরকেও সাথে করে বাইরে নিয়ে চলে গেল। তো সেক্ষেত্রে ওই তৃতীয় ব্যক্তিটা এখানে কাজ করে একটা আবিষ্ট প্রভাবক হিসেবে। কথা বুঝতে পারছো? ঠিক আছে, দেখো সোডিয়াম, এটা কি? এটা কি? সোডিয়াম সালফাইড প্লাস অক্সিজেন, কি পাবো? সোডিয়াম সালফেট পাবো। বুঝতে পারছো? কি পাচ্ছি? সোডিয়াম সালফেট। ঠিক আছে, আর লাগবে না, এই মারামারি করে না। সোডিয়াম সালফেট, ক্লিয়ার? দেখো সোডিয়াম আর্সেনেট Na3ASO3 O3 প্লাস অক্সিজেন, এখানে কোনো বিক্রিয়া হয় না। কথা কম, এখানে কোনো বিক্রিয়া হয় না। বাট যখন সোডিয়াম সালফাইড প্লাস সোডিয়াম আর্সেনাইট এবং অক্সিজেন বিক্রিয়া করে, তখন আবার এই তিনজন তখন একসাথে বিক্রিয়া করে। কথা বুঝতে পারছো? সেক্ষেত্রে বিক্রিয়া সেরকম সোডিয়াম সালফেট প্লাস সোডিয়াম আর্সেনেট উৎপন্ন হয়। এই ক্ষেত্রে আমার এই যে সোডিয়াম সালফাইড, এটা হচ্ছে আমার আবিষ্ট প্রভাবক। কি এটা? আবিষ্ট প্রভাবক। কথা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝি না A+C বলতে।
মানে আমি বোঝানোর জন্য ইউজ করছি কি এ প্লাস বি, এটা ভিন্ন ভিন্ন বিক্রিয়ক। এই বিক্রিয়ার ক্ষেত্রে এ প্লাস বি বিক্রিয়া করে বিক্রিয়া সম্পন্ন করে, বাট এ আর সি বিক্রিয়া করে না। কথা বুঝতে পারছো? এসি বিক্রিয়া করে না। এখন যদি আমি বির সাথে সি এবং এ একসঙ্গে বিক্রিয়া করাই, তখন এ বিক্রিয়া করে, বিও বিক্রিয়া করে। কথা বুঝতে পারছো? এ হচ্ছে ব্যাপার এখানে। তো সেখানে বিটা ছিল আমার ওই আবিষ্ট প্রভাবক, এক্সাম্পল ইউজ করছি আমি সোডিয়াম সালফাইডটি। তো এক্সাম্পলটা মনে রাখো, পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, সংজ্ঞাটা কি লিখবা? সংজ্ঞা কি লিখবা? আচ্ছা, সংজ্ঞা লিখে ফেলো, সমস্যা নাই, সংজ্ঞা লিখে ফেলো। কোনো বিক্রিয়ায় একটি বিশেষ বিক্রিয়কের প্রভাবে কোন একটি বিক্রিয়ায় একটি বিশেষ বিক্রিয়কের প্রভাবে যখন অপর বিক্রিয়কের সাথে বিশেষ বিক্রিয়কের প্রভাবে অপর বিক্রিয়কের সাথে লিখছো? লেখা হলে বলো। তৃতীয় কোনো বিক্রিয়কের বিক্রিয়া সম্পন্ন হয়। ঠিক আছে, তো এস সোডিয়াম আর্সেনিক, ওটা আর্সেনিক, তখন ওই বিক্রিয়ককে আবিষ্ট প্রভাবক বলা হয়। তো মোটামুটি 4টা ভাগ আমার মোটামুটি শেষ। এর বাইরে এক্সট্রা 2টো ভাগ আছে, বাট এই দুটো একটু বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে প্রভাবক প্রমোটর বা সহায়ক, প্রভাবক প্রমোটর বা সহায়ক। মানে কি বুঝতে পারতেছো? কি বুঝলে এখান থেকে? এই নাম শুনে কি মনে হচ্ছে? এটা বিক্রিয়ার প্রভাবককে আরো সহায়তা করবে, প্রভাবককে আরো প্রভাবন ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। লেখো। না, তুমি চাইলে এইটাও লিখতে পারো, ওটা আমি জাস্ট এক্সাম্পল দিছি বোঝানোর জন্য। মানে এটা দিয়েও তুমি চাইলে তোমার লেখা শেষ করতে পারো। নেক্সট পয়েন্ট লেখা হচ্ছে প্রভাবক প্রমোটর। কি সবই ইম্পর্টেন্ট? হ্যাঁ, এটা পরীক্ষা আসে, এমসিকিউতে ভালোই আসে, এটা সিকিউতে মাঝে মাঝে চলে আসে। প্রভাবক প্রমোটর বা সহায়ক। লেখছো? কি লেখছো? প্রভাবক। এখন কি লিখবা? প্রভাবক সহায়ক লেখো। সংজ্ঞা লেখো। যেসব রাসায়নিক পদার্থের উপস্থিতিতে যেসব রাসায়নিক পদার্থের উপস্থিতিতে যেসব রাসায়নিক পদার্থের উপস্থিতিতে বিক্রিয়ায় ব্যবহৃত কোনো প্রভাবকের যেসব রাসায়নিক পদার্থের উপস্থিতিতে বিক্রিয়ায় ব্যবহৃত কোনো প্রভাবকের পদার্থের উপস্থিতিতে বিক্রিয়ায় ব্যবহৃত কোনো প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি পায়। হ্যাঁ, প্রভাবকের প্রভাবন ক্ষমতা উপস্থিতিতে লিখছো? হ্যাঁ, কোনো বিক্রিয়ায় ব্যবহৃত প্রভাবকের প্রভাবন ক্ষমতা, কোনো বিক্রিয়ায় ব্যবহৃত প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি পায়, তাকে বলা হয় প্রভাবক সহায়ক। কি লিখছো তুমি? প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি পায়, প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি পায়। এই
হ্যাঁ দেখো এখানে কি বলছি আমি, নাইট্রোজেন প্লাস অ্যামোনিয়া প্লাস নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন কি অ্যামোনিয়া, কি পাচ্ছি এখানে আমি নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন অ্যামোনিয়া পাচ্ছি নাকি। এই বিক্রিয়াতে আমার আয়রনটা মূলত একটা প্রভাবক, বুঝতে পারছো। আর যে মলিবডেনাম MO এটা হচ্ছে প্রভাবক সহায়ক, এটা আয়রনকে আরও বেশি প্রভাবন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। কথা বুঝতে পারছো? সংজ্ঞা আসতে পারে, MCQ আসতে পারে। MO হ্যাঁ হ্যাঁ পাশে দিতে হবে, দিতে হবে হ্যাঁ। নাম্বার 2 প্রভাবক বিষ, কি প্রভাবক বিষ, প্রভাবক বিষ, তাহলে কি বুঝতেছে এটা কি সংজ্ঞা হবে? প্রবণ ক্ষমতা হ্রাস ঘটায়। আগে যে সংজ্ঞা লিখছো ঠিক উল্টা করে দিবা, যে সকল রাসায়নিক পদার্থ কোনো বিক্রিয়ায় ব্যবহৃত প্রভাবকের প্রবণ ক্ষমতা হ্রাস ঘটায় বা হ্রাস করে তাকে বলা হয় প্রভাবক বিষ। কথা বুঝতে পারছো? কোনো কোনো ক্ষেত্রে বিক্রিয়াকে বন্ধ করে দিতে পারে, কোনো ক্ষেত্রে বিক্রিয়াকে সে কী করতে পারে, বন্ধ করে দিতে পারে। আচ্ছা যেমন SO2 প্লাস O2 SO3 প্লাটিনাম SO2 প্লাস O2 প্লাটিনাম AS2O3 SO3 2 প্রভাবক বিষ। সংজ্ঞা MCQ দুইভাবে লিখে রাখতে পারো, খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক এটা, একদম অপোজিট হয়ে যাবে আর কি। ওকে এখন আসো হচ্ছে না প্রভাবক উৎপাদ, এই বেশি কথা বলো কেন তোমরা? বিক্রিয়ক উৎপাদ ও প্রভাবকের ভৌত অবস্থা। প্রকারভেদ মানে আমার প্রভাবকের বিভিন্ন ভৌত অবস্থাতে আমরা একে দুই ভাগে ভাগ করতে পারি, মানে মেন ভাগ আমার শেষ, এটা একটা ভাগ আসছে, এটা হচ্ছে প্রভাবকের ভৌত অবস্থার মাধ্যমে কোনো একটা প্রভাবকের প্রকারভেদ। এক হলো আমার সমসত্ব, সমসত্ব প্রভাবক। নাম্বার 2 হচ্ছে অসমসত্ব, অসমসত্ব প্রভাবক। সমসত্ব মানে কি বুঝতেছো? সমসত্ব মানে যেখানে প্রভাবক উৎপাদ বিক্রিয়ক সবগুলো একই মাধ্যমে বা একই ভৌত অবস্থায় থাকে, সবগুলো গ্যাসীয় বা সবগুলো তরল বা সবগুলো কঠিন, এগুলোর ক্ষেত্রে আমরা বলি সমসত্ব প্রভাবক। এখানে ভাগ আছে দুইটা, ভাগ দুইটা হচ্ছে আমার কি গ্যাসীয় অবস্থা, গ্যাসীয় অবস্থা যেমন SO2 প্লাস O2 NO SO3। কি পাচ্ছে এখানে? SO2 এটাও একটা গ্যাস,
O2 এটাও একটা গ্যাস, আর SO3 এটা একটা গ্যাস। উৎপাদ বিক্রিয়ক সবগুলাই গ্যাস, আর প্রভাবক নাইট্রিক অক্সাইড সে নিজেও একটা গ্যাস। এটা প্রভাবক বিষ, এটা হচ্ছে প্রভাবক সহ SO3, বাট যখন তুমি প্রভাবক বিষ ইউজ করবা গতিটা ধীর গতির হয়ে যাবে। খ, গ্যাসীয় চলে গেল, তরল অবস্থা, তরল অবস্থা চিনি C12H22O11, লিকুইড প্লাস পানি, লিকুইড HCl বা H+, এটাও লিকুইড বা অ্যাকোয়াস বলতে পারো, অ্যাকোয়াস, উৎপন্ন হচ্ছে C6H12O6 প্লাস C6H12O6। একটা হলো গ্লুকোজ, একটা হলো ফ্রুক্টোজ। আর এটা হলো আমার কি, সুগার বা সুক্রোজ। সংজ্ঞা এখানে আলাদা করে লেখা দরকার পড়বে না। সমসত্ব প্রভাবকে বলতে পারো যে বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক সবগুলোই একই ভৌত অবস্থাতে আছে, আর অসমসত্বে ভিন্ন অবস্থা থাকবে। যদি আমার উৎপাদ বা বিক্রিয়ক গ্যাসীয় হয়, প্রভাবকটা হবে কি, প্রভাবকটা কী হবে, কঠিন হবে বা অন্য কোনো মাধ্যম হবে। কথা বুঝতে পারছো? সেটা এটা লিখে ফেলা যায়, সমস্যা নাই, এটা লিখে দেই। CH2 ডবল বন্ড CH2 প্লাস H2 নিকেল 100 সেলসিয়াস CH3 CH3। সো এই হচ্ছে মোটামুটি আমার প্রকারভেদগুলো এখানে মোটামুটি শেষ। এখন পড়ব হচ্ছে আমরা কি, ক্রিয়া কৌশল। কি পড়বো? ক্রিয়া কৌশল। প্রভাবক সাধারণত দুইভাবে কাজ করে থাকে, মানে দুই ধরনের কৌশলে কাজ করে থাকে। একটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠন, অন্তর্বর্তী বা অস্থায়ী যৌগ গঠন করে, যেটা করে সমসত্ব প্রভাবক, সমসত্ব প্রভাবক। একটা কি বললাম, অন্তর্বর্তী যৌগ গঠন করে, যেটা করে সমসত্ব প্রভাবক। নাম্বার 2 হচ্ছে গিয়ে অধিশোষণ প্রক্রিয়া, অধিশোষণ প্রক্রিয়া। এটা করে হচ্ছে আমার অসমসত্ব প্রভাবক। তাহলে আমরা প্রভাবনের কৌশল কটা দেখলাম? দেখলাম দুইটা, একটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠন করে, একটা হচ্ছে অধিশোষণ প্রক্রিয়া করে। আচ্ছা, অন্তর্বর্তী যৌগ গঠন এটা বলতে আমরা কি বুঝতে পারছি, মানে একটা অস্থায়ী অবস্থা তৈরি হবে, যে অবস্থাটা স্থায়ী থাকবে না, পরে আবার আগের জায়গায় ব্যাক করবে। তো এক্সাম্পলে আসো, নাম্বার 1 অন্তর্বর্তী যৌগ গঠন। অন্তর্বর্তী যৌগ গঠন মানে ঠিক আছে, হ্যাঁ, দুটা রেফ। অন্তর্বর্তী যৌগ গঠন আমরা এখানে এক্সাম্পল নিচ্ছি কার, সমসত্ব প্রভাবকের। কথা বুঝতে পারছো? কার, SO2 প্লাস O2 নাইট্রিক অক্সাইড SO3 ব্যালেন্স করবা। তাহলে এখানে দেখো, এটাও গ্যাস, এটাও গ্যাস, উৎপাদক গ্যাস, প্রভাবকটাও গ্যাস। এক্ষেত্রে আমরা না, সংজ্ঞা লাগবে না এখানে, এটা কৌশল, সংজ্ঞা দিতে হয় না। ধাপ 1, ধাপ 1, NO প্লাস O2 পাবো কি, NO2। এটার নাম কি, নাইট্রোজেন ডাই অক্সাইড। এটা একটা অস্থায়ী যৌগ। কি যৌগ? এটা একটা অস্থায়ী যৌগ। কেন বলছি আমি, দেখো নর্মালি আমার যে প্রভাবক সেটার কিন্তু বিক্রিয়া করার কথা ছিল না, ছিল কি, ছিল না, বাট সে বিক্রিয়া করে ফেলছে, তার মানে এই যৌগটা স্থায়ী হবে না।
কারণ প্রভাবকটা আবার আগের জায়গায় ব্যাক করতে হবে, এটাই প্রভাবকের শর্ত। সেক্ষেত্রে এই যৌগটা হচ্ছে একটা অস্থায়ী যৌগ। ধাপ 2-এ যেটা হচ্ছে আমার, ধাপ 2-তে যেটা হচ্ছে NO2 প্লাস ওই যে আমার SO2 ছিল উৎপন্ন করছে SO3 প্লাস NO। তুমি চাইলে এখানে ব্যালেন্স করতে পারো, না করলে কোনো সমস্যা আপাতত দেখছি না আমি। সে হচ্ছে আমার ধাপ 2-এর বিক্রিয়া। সেক্ষেত্রে আমি আবার আগের যে প্রভাবটা কিন্তু ফেরত পেয়েছি, তাহলে সম্পূর্ণ বিক্রিয়া একবারে তুমি লেখো, ব্যালেন্স করে লিখতে পারো এখানে 1 2 3 4, হ্যাঁ 2 লিখতে পারো। ব্যালেন্স সহ লিখো, তাহলে কাটাকাটি সুবিধা হবে। ব্যালেন্স সহ লিখো, কাটতে পারবে ইজিলি। তুমি দেখতে পাচ্ছ এখানে যে এটা কাটাকাটি যাবে, দেন SO2 প্লাস O2, উপরে হচ্ছে NO, দেন SO3। তো আলটিমেটলি আমার এই যে এই অস্থায়ী যৌগটাকে যেখানে উৎপন্ন হয়েছিল সেটা কিন্তু এই দুই পাশে আমার উৎপাদ ও বিক্রিয়কে ব্যবহার হয়ে তারা একে অন্যকে কেটে দিচ্ছে বা এখান থেকে চলে যাচ্ছে। আর আমি যৌগ বা বিক্রিয়া শেষে আমার মূল যে উৎপাদ SO3 পেয়ে যাচ্ছি এবং বিক্রিয়া শেষে আমি আমার প্রভাবকটাও পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার অন্তর্বর্তী যৌগ গঠন করে উৎপন্ন হয়, এবং এই কৌশলটা হচ্ছে মূলত আমার সমসত্ব প্রভাবের কৌশল। কথা বুঝতে পারছো? এখন দ্বিতীয় হচ্ছে আমার অধিশোষণ প্রক্রিয়া বা অসমসত্ব বিক্রিয়ার ক্ষেত্রে কৌশল। আমরা ওটা দিয়েই ব্যাখ্যা করবো আর কি। নাম্বার 2 কি? অধিশোষণ। অধিশোষণ প্রক্রিয়া। অধিশোষণ প্রক্রিয়া, হ্যাঁ বোর্ডের দিকে দেখো। অধিশোষণ প্রক্রিয়া মানে কি? প্রভাবক অন্য যৌগগুলো যেগুলো আছে এদেরকে শোষণ করবে। কি করবে? অন্য যৌগদের শোষণ করবে বা অন্য বিক্রিয়কদের শোষণ করবে। বুঝতে পেরেছ? এতে করে কি হবে? বিক্রিয়কদের মধ্যকার যে বন্ধনটা দুর্বল হয়ে যাবে, ফলে তারা বিক্রিয়া করে ফেলতে পারবে। আমরা একটা এক্সাম্পল দিব, কোনো সমস্যা নেই, বুঝতে পারবো। আমরা এই বিক্রিয়াটির ব্যাখ্যা করে দিচ্ছি। এই যে ইথিন থেকে ইথেন, এটা আমরা দেখব। আমি আবার বিক্রিয়া লিখছি, তোমরা আমার সাথে আবার লিখবে এবং বুঝবা। তো CH2 ডাবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেন নিকেল 180 ডিগ্রি সেলসিয়াস থেকে পাচ্ছি ইথেন বা ইথিন টু ইথেন। হ্যাঁ, এখানে নিকেলটা কি? নিকেল একটা প্রভাবক। নিকেল একটা ধাতু না? নিকেলকে আমরা বলছি ক্যাটালিস্ট মেটাল। কি বলছি আমরা? ক্যাটালিস্ট মেটাল বা ক্যাটএম বলতে পারি। তো ক্যাটএম কি করবে? ওই হাইড্রোজেন বা ইথিনকে শোষণ করবে। এর ফলে কী হবে? এদের মধ্যকার যে বন্ধনটা দুর্বল হয়ে যাবে। আমি একটা ফিগার দেখাই দেই, কর্মকৌশলে যাব। আচ্ছা, আগে পয়েন্টটা বুঝো। এই বিক্রিয়া আমরা ঘটাই হচ্ছে একটা পাইপে। কিসে ঘটাই? পাইপে। কিসের পাইপ? নিকেলের পাইপ। কথা বুঝতে পারছো? এর মধ্যে আমরা এক পাশে প্রবেশ করাই ইথিন গ্যাস, এক পাশে প্রবেশ করাই হাইড্রোজেন গ্যাস, এ পাশে বের হয় আমার কি? ইথেন গ্যাস। কি বের হয়? ইথেন গ্যাস। তো এই পুরো প্রক্রিয়াটার মধ্যে একটা ফিগার যদি আমরা দেখার চেষ্টা করি, এই যে তল বা পৃষ্ঠতল বলি, নিকেলের যে তল বা সারফেস এরিয়া বা সারফেসটা আমার এদেরকে শোষণ করে। কিভাবে? ধরো এটা আমার নিকেল, কথার কথা, এটা আমার কি? নিকেল, নিকেল মেটাল। কথা বুঝতে পারছো? কি এটা? নিকেল মেটাল। তো হাইড্রোজেন যখন এখানে শোষিত হবে, এতে করে হাইড্রোজেনের যে এই বন্ধনটা এটা দুর্বল হয়ে পড়বে। কথা বুঝতে পারছো? আর অপর দিকে আমার কি আছে? CH2 আছে, CH2 আছে। এইটা তখন এখানে গিয়ে বন্ধনে আবদ্ধ হবে। ক্লিয়ার? মানে হাইড্রোজেন নিকেল কর্তৃক কী হচ্ছে? শোষিত হচ্ছে। ফলে হাইড্রোজেনের নিজের যে বন্ধনটা দুর্বল হয়ে পড়ে, ফলে সে হাইড্রোজেন ওই পাশে যে কার্বন থাকলো বা ডাবল বন্ড থাকলো এখানে গিয়ে যুক্ত হলো বা চেষ্টা করলো। ফলে এখানে পাচ্ছি আমি হাইড্রোজেন আলাদা পাচ্ছি। নিকেল তো সারফেস ঠিক থাকলো, কোনো সমস্যা নাই। হাইড্রোজেন পাচ্ছি, এখানে CH2, এখানে CH3 পেয়ে যাচ্ছে। আমি কথা বুঝতে পারছো? এরপরে ওই হাইড্রোজেন এখানে আবার যুক্ত হবে, উৎপন্ন করবে আমার CH3। হচ্ছে পুরো ঘটনার একটা ভিজুয়াল বা ফিগারিক এক্সপ্রেশন, চিত্রতে ব্যাখ্যা করলাম। বাট আমি ধাপগুলো লিখবো আর কি। তো ধাপ 1 দেখো, ধাপ 1-এ কী করবে? হাইড্রোজেন প্লাস ক্যাটালিস্ট মেটাল উৎপন্ন করবে। ক্যাটালিস্ট মেটাল এবং হাইড্রোজেন বন্ধন 2, আলটিমেটলি হাইড্রোজেনের বিন্যস্ত হবে, হাইড্রোজেন পরমাণু ভেঙে যাবে। লিখতে পারো হাইড্রোজেন পরমাণু পৃষ্ঠতলে আবদ্ধ হয়ে গেছে, বা তুমি লিখতে পারো যে হাইড্রোজেন পরমাণু শোষিত হয়েছে। দেন
আমার সেকেন্ড যে ইথিন ছিল প্লাস ওই যে ক্যাটালিস্ট মেটাল এটা আবার যুক্ত হবে। কথা বুঝতে পারছো? যুক্ত হওয়ার সময় উৎপন্ন করবে মুক্তমূলক, এটা আমরা শিখব, মুক্তমূলকের সংজ্ঞাটা পরে শিখবো আর কি। CH3CH2 মুক্তমূলক উৎপন্ন করবে, এই জায়গায় একটা মুক্তমূলক উৎপন্ন হবে। কোনো কোনো ক্ষেত্রে মুক্তমূলক উৎপন্ন হতে পারে, কোনো ক্ষেত্রে আবার একটা হাতও উৎপন্ন হতে পারে, মুক্তমূলক হাত উৎপন্ন হতে পারে। তো আমরা লিখে রাখলাম এটা। তাহলে এই জায়গায় আমরা একটা মুক্তমূলক পেলাম। থার্ড অপশনে আসো। আচ্ছা, একটু চেঞ্জ হবে এখানে, ক্যাটালিস্ট M আর হাইড্রোজেন। হাইড্রোজেন এখানে আকর্ষিত হচ্ছে, উৎপন্ন হচ্ছে আমার মুক্তমূলক, আর পাশে ক্যাটালিস্টটা আমার আলাদা হয়ে গেল, সে আলাদা হয়ে গেল বা তার কাজ এখানে শেষ। থার্ড অপশনে আবার ওইটা নিয়ে কাজ করবো আমি, CH3CH2 মুক্তমূলক প্লাস একটা ইউজ করছি, আরেকটা ক্যাটালিস্ট M এখানে আছে, ওটা আবার এখানে যুক্ত হবে, উৎপন্ন করবে আমার CH3 আর হচ্ছে গিয়ে আমার ক্যাটালিস্ট মেটাল। তো এই হলো আমার পুরো প্রক্রিয়াটা। তাহলে বুঝতে পারছো, যখন আমার হাইড্রোজেন গ্যাস ক্যাটালিস্টের দ্বারা শোষিত হয়ে হাইড্রোজেনের বন্ধন ভেঙে যায়, পরে যখন এই ক্যাটালিস্টের সঙ্গে আমার অন্য যে বিক্রিয়ক ছিল, যেমন এখানে ইথিন যুক্ত হয়ে উৎপন্ন করে মুক্তমূলক, পরবর্তীতে আরেকবার এই বিক্রিয়া ঘটে উৎপন্ন করে আমার ইথেন, এবং আমি আমার ক্যাটালিস্ট মেটাল বা নিকেলটাকে আগের জায়গায় ফিরে পাই। এই পুরো প্রক্রিয়াটাকে বলছি আমি অধিশোষণ প্রক্রিয়া, কারণ এখানে আমার হাইড্রোজেনটা ক্যাটালিস্ট মেটাল বা নিকেল কর্তৃক অধিশোষণ হয়েছে। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? পরীক্ষাটা লিখবা, আমাদের মোটামুটি কৌশল শেষ, আমাদের তেমন কিছু নাই। বাসাতে গিয়ে একটা পড়বা, 4.3 টেবিল আছে, 4.3 টেবিল, এটা অবশ্যই পড়বে, এটা খুব ভালো করে পড়বে, এটা এমসিকিউর জন্য পড়বা, মাস্ট পড়বে, এটা না পড়লে এমসিকিউ মিস হওয়ার চান্স আছে। আর একটা টপিক বাকি আছে আমাদের, ওটা পড়াবো। হ্যাঁ, মাফ করে দেবো? মাফ করতে পারছি না বলে দুঃখিত। টপিক নাম হচ্ছে প্রভাবক এবং সক্রিয় শক্তি। কি নাম? প্রভাবক ও সক্রিয়ণ শক্তি। আমরা বলছিলাম না প্রভাবক কিভাবে, আমি লিখে শেষ করে ফেলি। মোটামুটি আমার কাজ শেষ। তোমাদের হলে বলবা, বুঝে দিব। ফিগার করে দেবো তাহলে হবে, মানে ফিগারটা খেয়াল করো তাহলে মোটামুটি বুঝতে পারবা। সাম্যাবস্থা পড়াবো আগামী দিন। রাইট, বুঝাইতে দেখো, প্রভাবক ও সক্রিয় শক্তি। শোনো, দেখো, পরে উঠায়ও। এখানে যখন একটা বিক্রিয়া সংগঠিত করে, তখন বিক্রিয়ার জন্য শক্তির মান আগে বলছিলাম, যখন সক্রিয় শক্তির মানটা মোটামুটি ফিক্স থাকে বা একটা ফিক্সড হয়ে যায়, এই মানটা আমরা চেঞ্জ করি না। তো আমরা দেখতে পাচ্ছি শক্তির মানটা হচ্ছে প্রভাব বিক্রিয়ার আগে মোটামুটি উপরে, তাই না, উপরে আছে। তো পরে যখন আমি প্রভাব ব্যবহার করলাম, শক্তির মানটা কমে আসলো। আলটিমেটলি শক্তির মানটা এমন না যে কমে আসবে, ব্যাপার যেটা হয়
আমি যখন প্রভাবক ব্যবহার করি তখন সে দ্বিতীয় কোনো পথ অবলম্বন করে, রাস্তা অবলম্বন করে। ধরো a প্লাস বি এ বি উৎপন্ন করলাম, এক্ষেত্রে আমি যদি প্রভাবক ব্যবহার না করি আমার শোষণ শক্তির মানটা একদম উপরে থাকবে এবং রাস্তা ওখানে একটাই। বা যখন আমি এখানে একটা এক্স প্রভাবক ব্যবহার করছি তখন এ প্লাস এক্স এক্স উৎপন্ন করলো, এটা একটা মধ্যবর্তী যৌগ বা একটা অবস্থান্তর অবস্থা বা অস্থায়ী অবস্থা, এবং এক্স প্লাস বি এ বি প্লাস এক্স হয়ে গেল। আমার এক্স কিন্তু প্রভাবক জায়গাতে আছে, বাট আমি নতুন রাস্তা দিয়ে একটা এবি পেয়ে গেলাম। এই নতুন রাস্তার জন্য আমার শোষণ শক্তির মান হয়ে গেছে কম। আলটিমেটলি প্রভাবক নতুন একটা রাস্তা তৈরি করে বা নতুনভাবে বিক্রিয়া সম্পন্ন করে বলেই শোষণ শক্তির মানটা কমে যায়, ফলে বিক্রিয়াটা খুব সহজে সম্পন্ন হয় বা বিক্রিয়ার গতিবেগ বেড়ে যায়। কথা বুঝতে পারছো? এ হচ্ছে কমপ্লেক্স বা এ হচ্ছে তোমার প্রভাবক সাথে শোষণ শক্তির সম্পর্ক। এ হচ্ছে আজকের ক্লাসের পড়া মোটামুটি এখানে শেষ। আর বাসায় একটা টপিক বাকি থাকলো, ওটা বাসায় পড়বো, সেটা হচ্ছে 4.3 বা জৈব এনজাইম প্রভাবক। আমাদের বডিতে যে এনজাইমগুলো আছে, যেগুলো আমরা এনজাইমগুলো বলি, সেই এনজাইমগুলো আমাদের প্রবেশ কাজ করে ঠিক সেমভাবেই কাজ সম্পন্ন করে, এরকমভাবেই তোমার মধ্যযৌগ উৎপন্ন করে, সেটা দেখে রাখবা। ওটুকু করলে প্রভাবক শেষ। আমরা আগের দিন পড়বো হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থা। ধন্যবাদ।